যেটা জানি যে ওই অঞ্চলটা আওয়ামী লীগের একচেটিয়া সমর্থক, কিন্তু সেখানে তো অনায়াসে, এমনকি আমার মনে হয়েছে যে পদ্মার এপার থেকে একজন মানুষকেও যেতে হবে না, অনায়াসে ওইখানে আওয়ামী লীগের 2-3 কোটি পর্যন্ত সমর্থক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক ওখানে জড়ো হতে পারে জননেত্রী শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য। তো সেই ক্ষেত্রে তো আসলে পুলিশ, বিডিআর, র্যাব এসব দিয়ে তারেক রহমান সাহেবের এই দুর্বল সরকার কিছু করতে পারবে না। সেটা একটা পিকচার আমার মনে সবসময় ভাসে, অন্য চেহারাও আছে। কিন্তু আমরা আপনার থেকে বিশেষভাবে জানতে চাই যে এই যে তরুণ সমাজ, আপনারা এত পরিশ্রম করছেন, তো জননেত্রী শেখ হাসিনার যে আসার যে ঘোষণা, উনি যখন আসবে সেই ব্যাপারে আপনাদের কি কোনো প্রস্তুতি আছে? কিভাবে আপনারা কি করবেন, এটা কি একটু জানাতে পারবেন? দেখুন, আপনি খুব সুন্দর একটি বিষয় তুলে এনেছেন। এই বিষয়ে আসলে কথা বলা দরকার, আবার এই বিষয়ে সব কথা বলাও যাবে না পাবলিকলি। এই বিষয়ে কি প্রস্তুতি রয়েছে, কি পরিকল্পনা রয়েছে, কি কর্মসূচি রয়েছে, কি কার্যপ্রণালী রয়েছে, কি কার্যক্রম আমরা করব, সবকিছু আসলে আমাদের বলার সুযোগ নেই বা বলাটা উচিত হবে না। কারণ আসলে সবকিছু যদি সবাই জেনে যায়, তাহলে তো আমাদের যে পরিকল্পনা রয়েছে সেটি সঠিক বাস্তবায়ন হবে না। এই বাধ্যবাধকতা আমাদের রয়েছে। তবে যে বিষয়টি আপনি বলেছেন সেখানে আমি বিশেষভাবে বলতে চাই যে আজকে সারা বাংলাদেশের তরুণ সমাজ কিন্তু নিজেদেরকে প্রতারিত বোধ করছে। কেন? যেই জুলাইয়ে 2024-এ তাদেরকে আশা দেওয়া হয়েছিল, তাদেরকে মিথ্যার বেশাতি সাজিয়ে পথভ্রষ্ট করা হয়েছিল, দিকভ্রষ্ট করা হয়েছিল এবং তাদেরকে ভুল পথে পরিচালিত করে দেশ ধ্বংসের একটি লীলায় তাদেরকে ইন্টেনশনালি সামিল করানো হয়েছিল। এবং পরবর্তীতে যখন তারা জানতে পারে যে দে আর চিটেড, তাদের সাথে প্রতারণা করা হয়েছে, তাদের সাথে ছলনা করা হয়েছে, তাদের সাথে কপটতা করা হয়েছে, 420 জামাত শিবির, 420 বলি আমি এদেরকে, তারা নানান রকম ছদ্মবেশ ধারণ করে সাধারণ শিক্ষার্থীদেরকে, জেনারেল স্টুডেন্টদের, তরুণ সমাজকে নানানভাবে প্রতারিত করেছে। এটি একেবারে কাচের ন্যায় স্বচ্ছ বর্তমান সময়ের সকলের কাছে। সুতরাং বর্তমান তরুণ সমাজ আসলে অত্যন্ত প্রতারিত বোধ করছে, তারা অত্যন্ত লজ্জিত বোধ করছে, তারা উদ্বিগ্ন দেশের ভবিষ্যৎ নিয়ে, তারা উদ্বিগ্ন তাদের ভবিষ্যৎ জীবনযাপন নিয়ে, তারা উদ্বিগ্ন তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে। এমন একটি অবস্থায় তারা আসলে ভুল বুঝতে পেরেছে এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সঠিক ছিলেন এবং তারা আবারও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অদম্য জয়যাত্রা অব্যাহত ছিল, বাংলাদেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি, গণতান্ত্রিক জয়যাত্রা, সুশাসনের একটি সুন্দর পরিবেশ অব্যাহত ছিল, সেটিতে তারা আসলে ফিরতে যাচ্ছেন। এই কারণে আজকে তরুণ সমাজ ঐক্যবদ্ধ, তরুণ সমাজের হৃদয়ে একটি সুর, একটি গান, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য। তো এমন একটি অবস্থায় দাঁড়িয়ে আজকে বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতা কর্মীরা যেখানে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন, আপনি তো একজন সম্মানিত কূটনৈতিক, একজন অ্যাম্বাসেডর, একজন দুঃসাহসী অ্যাম্বাসেডর, অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ একজন মানুষ। আপনি জানেন স্যার, আপনার এই বিষয়ে জ্ঞান রয়েছে, জানাশোনা রয়েছে। জাতিসংঘ ঘোষিত 5টি যে মৌলিক অধিকার, তার মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। সেই শিক্ষার অধিকার থেকে লক্ষ লক্ষ ছাত্রীদেরকে বঞ্চিত করা হয়েছে। ওয়ান অ্যান্ড অনলি দ্য রিজন ইজ দেয়ার পলিটিক্যাল আইডিওলজি। শুধু এবং শুধুমাত্র তাদের রাজনৈতিক মতাদর্শের কারণে তাদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 10,000-এরও বেশি শিক্ষার্থীকে সার্টিফিকেট বাতিল, বিভিন্ন মেয়াদে অন্যায়ভাবে, অনৈতিকভাবে বহিষ্কার এবং নানান রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে বরাদ্দ করা হয়েছে। কয়েক হাজার শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে টেনে হিচড়ে মব সন্ত্রাসের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে পুলিশে তুলে দেওয়া হয়েছে। তো আজকে যেখানে কয়েক লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করতে পারছে না, ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, তাদের ভবিষ্যৎ জীবনকে তছনছ করে দেওয়া হয়েছে, তাদের শিক্ষা জীবনকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। এই মত একটি পরিবেশেও যেখানে শিক্ষার্থীরা দেশের জন্য, মানুষের জন্য, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষা, শান্তি, প্রগতির পতাকা তলে থেকে দেশের জন্য কিছু করতে চাচ্ছে, দেশকে উদ্ধার করতে চাচ্ছে, দেশকে রক্ষা করতে চাচ্ছে। এই তরুণ সমাজকে নিয়ে আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। শুধুমাত্র শেখ হাসিনা বলবেন যে অমুক দিন অমুক সময় হয় বিমানে, নাইলে এইভাবে আমি আসবো, শুধু এতটুকু বলবেন। মানে ওই যে রেসে বাঁশি বাজাতে হয়, সেই বাঁশি আর বাজাতে হবে না। শেখ হাসিনার মুখের কথাই হয়ে যায় বাঁশি। কে কার আগে দৌড়ে, হয় এয়ারপোর্ট না হলে স্থলবন্দর যাবে, এটা নিয়ে একটা রেস হবে। আমরা এখন দেখি যে মিছিলের মধ্যে আবারও কিন্তু আমরা খুব সুন্দর একটি বিষয় দেখতে পাচ্ছি যে সামনে দাঁড়ানো বা খুব সুশৃঙ্খল যে মিছিল আকার বড় হচ্ছে। আমরা খুব ভীত ছিলাম, সন্তুষ্ট ছিলাম, আতঙ্কিত, আশঙ্কিত ছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময় যখন বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীরা, কেন্দ্রীয় ছাত্রলীগ বিশেষ করে আমি ধন্যবাদ দিচ্ছি, এবং ঢাকা সিটির অনেককে এবং বিভিন্ন জেলায় তারা প্রথম দিকে মিছিল করেছে। আমরা দেখেছি 8 জন, 10 জন, 12 জন করে মিছিল করেছে। তো সেই জায়গা থেকে আজকে
কিন্তু আমরা হাজারের মিছিলে রূপদান করতে পেরেছি, ছাত্রলীগের নেতাকর্মীরা হাজারের কাতারে নিজেদেরকে মিছিলে সামিল করতে পেরেছে। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা যেদিন আসবেন সেদিন এই হাজার 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 নেতাকর্মীর সমাগম হাজার হাজার মিছিলের মহিল পরিণত হয়ে কোটি জনতা একটি বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বরণ করে বাংলার মাটিতে তার যে ঐতিহাসিক স্বদেশপ্রত্য নিশ্চিত করবে। আমি ইতিপূর্বে অনেকবার বলেছি, বহুবার বলেছি যে বিষয়টি আপনি বললেন স্যার, যে শেখ হাসিনা আসলে কিভাবে আসবেন আমরা তর্কের খাতিরে বা আমরা আলোচনার খাতিরে ধরে নিলাম যে বেনাপোল স্থলবন্দর দিয়ে আসবেন। এর আগে বিভিন্ন সময় আমি আলোচনা করছি যে উনি যদি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, বহনকারী যে বিমান থাকবে সেটি অবতরণ যেদিন করবে ওই দিন সকাল থেকে ঢাকা শহরে কোনো গাড়িগুলো চলবে না, ঢাকার আশেপাশে কোনো গাড়িগুলো চলবে না। শুধু হযরত শাহজালাল বিমানবন্দর কিংবা উত্তর এলাকা নয়, কিংবা ওদিকে টঙ্গী গাজীপুর নয়, একেবারে ওই টঙ্গী থেকে পদ্মা সেতু পর্যন্ত মানুষের ঢল থাকবে। সুতরাং আমরা বলতে চাই যে শেখ হাসিনা বিমান পথে আসুক, স্থল পথে আসুক, যেভাবেই আসবেন লক্ষ কোটি জনতার স্রোতের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে এই খুনি ফ্যাসিস্ট জোর জবরদখল করে ক্ষমতার মসনদে আরোহণকারী সরকারের মসনদ সেদিনই ভেঙে চুরমার হয়ে যাবে এবং এই যে তাদের যে তথাকথিত বুলেট বেয়োনেটের যে খেলা, মব সন্ত্রাসের যে মত্তলীলা, সবকিছুর জবনিকাপাত হবে, সবকিছুর অবসান হবে এবং বাংলাদেশ পুনরায় সমৃদ্ধির পথে, অগ্রগতির পথে, উন্নয়নের পথে, সুশাসনের পথে পুনর্যাত্রা করবে। ধন্যবাদ ইনান। আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চলে এসে, এই যে বাংলাদেশের আজকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, মুক্তিযুদ্ধের পক্ষের পরিবারগুলোর ছেলেমেয়েরা এই ইউনূস এবং তার ডাকাততন্ত্র পরবর্তীতে তারেক রহমানের সরকার এটার কোনো পরিস্থিতির উন্নতি করে নাই। এত বড় যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে, এটা নিয়ে কিন্তু বাংলাদেশের কোনো অংশে আমরা, অর্থাৎ যারা আমরা যাদেরকে তথাকথিত বুদ্ধিজীবী শ্রেণী বা ইত্যাদি জানি, তাদের তরফ থেকে আমরা কিন্তু কোনো একটুখানি কথাও আমরা শুনি না। অথচ দেখা যাচ্ছে যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেসব অপপ্রচার ছড়ানো হয়েছিল তার মধ্যে একটা ছিল যে শেখ হাসিনা সরকার অনেক মানবাধিকার লঙ্ঘন করছে। কিন্তু আমি যেটা দেখি আমার পর্যবেক্ষণে, যে বাংলাদেশে তো আসলে এটা ঠিক যে শেখ হাসিনা সরকারের আমলে আমরা জামাত, বিএনপি এই ধরনের কথাবার্তা বলেছি, কিন্তু আমরা কখনো দেখি নাই আওয়ামী লীগ সরকারকে ফিজিক্যালি যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আছে তাদেরকে উৎখাত করা। কিন্তু 5 আগস্টের পরে আমরা দেখলাম যে আওয়ামী লীগের এই অনেক মানুষকে, অনেক সমর্থক নেতা কর্মী জেলে ভরেছে এবং ফিজিক্যালি মেরে ফেলার একটা বড় উদ্যোগ নিয়েছে, অনেককে মেরে ফেলেছে। এই জায়গায় কিন্তু আমাদের বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির প্রচারের একটা বড় ঘাটতি আছেই না। এটা আপনারা যারা তরুণ, ভবিষ্যতে আপনারা দেশের নেতৃত্ব দিবেন, নিশ্চিতভাবে আপনারা দিবেন, সেটা সেই যোগ্যতাও আপনাদের আছে, আপনার তো, এবং আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে তরুণ নেতৃত্বকে। বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনা যেমন বলেছেন যে এটা একটা প্রাকৃতিক বিশুদ্ধিকরণের মধ্য দিয়ে যাচ্ছে। এই বিশুদ্ধিকরণের প্রক্রিয়ায় আমাদের ঠিক মানুষের সাথে সংযোগ করার যে ভাষা, সেটা শিখতে হবে, সেটা প্রয়োগও করতে হবে। এটা আমি মন্তব্য হিসাবে রাখলাম। আরেকটা জিনিস ইনান দেখেন, আপনার সাথে আমার যেটুক কথাবার্তা হয়েছে এর মধ্যে আমি কিন্তু একটা স্পষ্ট লক্ষ্য দেখেছি। আপনারা যে বিভিন্ন কমিটি ইত্যাদি দিচ্ছেন, এখানে আপনারা যথেষ্ট শক্ত অবস্থান নিয়েছেন, অর্থাৎ যে নীতিতে কমিটি করা হবে সেইভাবে আপনারা করছেন, এটা আমি অনুভব করলাম। তারপরেও কিন্তু অনেক ধরনের অভিযোগ থাকে এবং আজকের এখানেও কেউ কেউ আমাদেরকে ভৎসনা করছে যে বিশেষ করে আপনাকে সাদ্দাম হোসেন যিনি সভাপতি, তাদেরকে অভিযুক্ত করে কমিটি বাণিজ্য ইত্যাদি আছে। তার আগে আমরা দেখেছি যে ছাত্রলীগে কিন্তু এই যেগুলোকে আমি সরাসরি আত্মঘাতী জঙ্গি বলি, হাসনাত, সার্জিস, এগুলোও ঢুকেছিল। আমি আসলে আপনার কাছ থেকে খুব ব্যাখ্যা চাচ্ছি না, এই জিনিসগুলো ভবিষ্যতে বা এখনো কিভাবে গোটা সমাজটাকে দেখানো যেতে পারে যে এই জায়গায় আপনারা কোনো অন্যায় করছেন না। এটাও ঠিক যে অন্যায় না করলেও কিন্তু কেউ না কেউ তো ক্ষুব্ধ হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার এত বড় একটা সংগঠন চালাতে গেলে। আমি এর সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই না, আমরা যদি অন্তত, আমি কিন্তু ছাত্রলীগকে অত্যন্ত ভালোবাসি, আমি জীবনে কোনোদিন কোনো রাজনীতি করিনি, ছাত্রলীগের ধারে কাছে বা ছাত্রদল কারো আশেপাশে আমি ছিলাম না, কিন্তু আমি মনে করি যে ছাত্রলীগ আমাদের দেশের সম্পদ। এটা বঙ্গবন্ধু তো ছাত্রলীগই শুরু করেছিলেন, অর্থাৎ করার আগে, উনি আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগ করার আগে।
এই যে সংগঠনটা, এইটার উপর আমি খুব স্বপ্ন দেখি যে এই সংগঠনের মাধ্যমে আমরা ভবিষ্যতে যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশ আমরা আমাদের গঠন করার জন্য আসলে ছাত্রলীগই আমাদের ভরসা। হ্যাঁ, আওয়ামী লীগের সিনিয়র নেতারা আছেন, তারা তো আসলে সিনিয়র হয়ে গেছেন। বয়স যাদের কম, আপনারাই হলেন আসলে সত্যিকার অর্থে যদি মুক্তিযুদ্ধের বাংলাদেশ যদি আমরা বলি, সেইখানে আপনারাই ভরসার প্রতীক। এইটা আপনারা যদি যথেষ্ট সততার সাথে এবং আমাদের মননশীল শিক্ষা ব্যবস্থা বা মননশীল ভাবে যদি তরুণরা শিক্ষিত হয়, এটা খুবই কঠিন কিন্তু কাজ না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই দিকে আমরা হয়তো যেতে পারিনি যথেষ্ট প্রত্যাশিত ভাবে। তো ইনান, আমরা যদি আরেকটা জিনিস একটু যোগ করি, দুঃখিত আমি উপস্থাপক হয়ে হয়তো বেশি কথা বলছি। আমার যেটা মনে হয়, আমরা কিন্তু এই যে বিসিএস পরীক্ষা, সরকারি চাকরি, এগুলো যদি আমি সাদ্দাম হোসেনকে পাই, ওনার সাথে আলোচনা করব, উনি একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছিলেন। এগুলো সব কিন্তু আমি দেখলাম, আমি 25 বছর সরকারি চাকরি করে দেখলাম যে বেশিরভাগই কি আওয়ামী লীগ সরকার কি বিএনপি সরকার নিয়োগ পায় বেশিরভাগই জামাত শিবির এরা। ছাত্রলীগকে আমাদের আসলে ওই উপযুক্ততায় আনতে হবে যাতে তারা বেশি চাকরি পায়। এবং নীতিগতভাবে তো বাংলাদেশে আসলে জামাত শিবির যারা 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, হাত ধরে বলতে তারা হাতটা ওইখানে রাখেনি, কিন্তু স্পিরিচুয়ালি হাতই রেখেছে। আত্মসমর্পণের দলিলে লেখা ছিল যে জামাত শিবির যারা এই রাজাকার আল বদর ছিল সবাই কিন্তু আত্মসমর্পণ করছে। তো যারা একবার আত্মসমর্পণ করে ফেলেছে, তারা যদি বাংলাদেশকে মেনে না নেয়, মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ ছিল সেই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, সেটাকে যদি না মেনে নেয়, তাদের তো আসলে এই দেশে চাকরি করার কিন্তু কোনো অধিকার থাকে না। আমরা কিন্তু এটা কখনো চিন্তা করিনি, আমরা তাদেরকে চাকরি দিয়ে গেছি। কিন্তু ভবিষ্যতে আমার মনে হয় 24-এর জঙ্গি উত্থানের পরে যেই অধপতন আমাদের হয়ে গেছে, এরপরে কিন্তু আমাদের খুব গভীরভাবে চিন্তা করতে হবে যে এদেরকে আর চাকরি দেওয়ার আসলে সুযোগ নেই। সুতরাং এখন যারা সংগ্রাম করছে, ইনান আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে এই তরুণ তরুণীরা আজকে না খেয়ে না দিয়ে শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত, যারা বাড়ি ঘর ছাড়া, যারা লেখাপড়া ছাড়া হয়েছে, যাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের কিন্তু একটা অফুরন্ত সুযোগ আসে। যেহেতু যে শক্তিটা এখন বাংলাদেশ দখল করে রেখেছে, এটা হলো সভ্যতা বিরোধী শক্তি, এরা প্রগতি বিরোধী শক্তি, ইতিহাস বিরোধী শক্তি। কোনো ইতিহাস বিরোধী, সভ্যতা বিরোধী, প্রগতি বিরোধী শক্তি রাষ্ট্র বেশি দিন দখল করে রাখতে পারে না। আমি বা আপনি, ইনান কিংবা জননেত্রী শেখ হাসিনা এদের পরাজিত করুক বা না করুক, এরা কিন্তু পরাজিত হবে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কিন্তু কোনো অবকাশ নাই। সুতরাং যারা আসবে তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আসবে। এবং আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলতে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ আছে, খারাপ হোক ভালো হোক, এর বাইরে কিন্তু কিছু নাই। কিন্তু আমরা যদি ওই প্রস্তুতিটা রাখি যে দেশ চালানোর জন্য ছাত্রলীগের বা তাদের সমর্থক প্রতিটা তরুণ তরুণী যদি দেশ পরিচালনা, এবং আমি মনে করি যে তারা সবাই চাকরি পাবে, এত চাকরির ক্ষেত্র সৃষ্টি হবে। তো এটা আবার আমরা যদি এইভাবে করি যে ছাত্রলীগ চাকরি পাচ্ছে, সেটা আবার মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি ছাত্রলীগ এমন কোনো তাদের ভালো কর্ম দিয়ে এমন ভাবে জাতির সামনে তাদেরকে তুলে ধরতে পারে যে প্রতিটা তরুণ তরুণী স্বাধীনতা বিরোধীরা ছাড়া ছাত্রলীগ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে, নিজেদেরকে ছাত্রলীগেরই একটা ইন্টিগ্রেটেড পার্ট ভাবছে, হয়তো সে সাধারণ নাগরিক, তারাই কিন্তু এই ভবিষ্যতে বাংলাদেশে সব জায়গায় পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর ইত্যাদিতে চাকরি করবে। আপনারা যারা রাজনীতি করছেন তারা মন্ত্রী হিসাবে নেতৃত্ব দিবেন। কিন্তু যেই জায়গাটা যাওয়া দরকার সেটা হলো যে এই পুরো প্রক্রিয়াটাকে বিশ্বস্ত একটা জায়গায় নেওয়ার জন্য এই যে ছোটখাটো আমরা যে স্বার্থে জড়িয়ে যাই, যেটার একটা নাম হলো কমিটি বাণিজ্য, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সত্য মিথ্যা দুটো মিলে আছে, আমি বলছি না যে সব অভিযোগ সত্য। তো এগুলোর ব্যাপারে কি আপনারা সচেতন আছেন না? জি, ধন্যবাদ। দেখুন, প্রথম যে বিষয়টি আপনি এনেছেন, কমিটি নিয়ে নানান রকম আলোচনা, এটি বাস্তবতা রয়েছে, সঠিক। তবে আমি একটি জায়গায় প্রবলভাবে দ্বিমত পোষণ করতে, সেটি হচ্ছে যে বাণিজ্য বা এই ধরনের যে কথাগুলো বলা হয়, এই জায়গায় আমি বলতে চাই, দেখেন বিশেষত এই 5 আগস্টের পরে যেখানে আমাদের আলোচনায় কিন্তু উঠে আসলো, ছেলেমেয়েরা ভাত খেতে পারতেছে না, তাদের মেসের ভাড়া দেওয়ার পয়সা নাই, তাদের হয়তো বা যাতায়াতের জন্য সে আগে রিক্সায় গেলে এখন সে হেঁটে যাচ্ছে, তো সে টাকাটা দেবে হইতে কাকে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত বিষয়, জি, এটা একটা আলোচনা, প্রাসঙ্গিক একটি আলোচনা। এবং দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে এই টাকাটা নেবে কি, কাকে দিবে, এই বিষয়গুলো থাকে। তো এখন যেই কারণে এই কথাগুলো আসে বা যেই ফাঁক ফোকর দিয়ে এই বিষয়গুলো উঠে আসে, সেগুলোর একটি ইস্যু হচ্ছে একটি জায়গায় 10 জন, 15 জন, 20 জন যোগ্যতামূলক থাকে। এখন একটি জায়গায় প্রেসিডেন্ট সেক্রেটারি তো আসলে 10 জনকে করা সম্ভব নয়, 20 জনকে করা সম্ভব নয়। আর জাস্টিস কখনো শতভাগ নিখুঁত হয় এটি বলা খুব কঠিন, এটা এক প্রকার জাজমেন্ট। সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করা এক প্রকার জাজমেন্ট।
তো যখন একজন বিচারক তার রায় ঘোষণা করেন, তিনি কিন্তু পারিপার্শ্বিক বিষয়গুলো মাথায় নিয়ে যুক্তিতর্ক শুনে বাদী বিবাদীর সবার মতামত নিয়েই তিনি রায়টি ঘোষণা করে থাকেন, এবং তার জন্য সেই রায় ঘোষণার জন্য নির্দিষ্ট আইনের কিছু পুস্তক রয়েছে, বই রয়েছে, কিছু নির্দেশিকা রয়েছে স্পষ্ট। বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠনের ক্ষেত্রেও কিন্তু গণতান্ত্রিক কিছু নিয়ম রয়েছে, বিধান রয়েছে। তো আমাদেরকে সেগুলো অনুসরণ করে করতে হয়। বাট এখানে যে বিষয়টি হয় সেটি হচ্ছে, যেমন গত কালকেই, একদিন আগেই আমরা বাংলাদেশ ছাত্রলীগ তিতুমির কলেজ শাখা, ঢাকা শহরের একটি ঐতিহ্যবাহী ইউনিট, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, আপনিও হয়তো বা চিনবেন স্যার, তিতুমির কলেজ, এটি মহাখালীতে। তো এই তিতুমির কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করেছে। কমিটি গঠন করতে গিয়ে আমরা যেটা দেখলাম, সেখানে এই দুরবস্থায়, এই দুঃসময়েও প্রায় 200 ছেলে মেয়ে পদ গ্রহণ করতে চেয়েছে। সেখান থেকে আমরা 160 জনের মতো পদায়ন করেছি প্রাথমিকভাবে, এবং সেখানে আমরা উল্লেখ করেছি যারা একটু জুনিয়র রয়েছে, বা যাদের কোয়ালিটি বা যাদের ক্যাপাবিলিটি, যাদের ত্যাগ আমরা মেজারমেন্ট সঠিকভাবে করতে পারিনি, জুনিয়রদের বিশেষ করে, তাদেরকে কিন্তু আমরা সদস্য হিসাবে রেখেছি। এবং সেখানে আমরা কমিটির শেষ পাতায় স্পষ্টত উল্লেখ করেছি যে যাদেরকে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে, তারা এই আংশিক কমিটি থেকে যদি কোথাও কোনো অসঙ্গতি হয়ে থাকে অনিচ্ছাকৃত, যদি যে সদস্য রাখা হয়েছে যাকে, সে যদি সম্পাদক হওয়ার যোগ্য হয়, তাহলে সেই পরিবর্তন পরিমার্জন করে আবারও আগামী 2 মাসের মধ্যে যেন পূর্ণাঙ্গ আকারে কমিটি প্রকাশ করা হয়। আমরা অপশন রেখেছি, কারণ এমন একটি সময় আমরা আছি, সংগঠন আছে, দেশ আছে, জাতি আছে, যেখানে ফিজিক্যালি সবকিছু দেখভাল করা সম্ভব হচ্ছে না। কারণ এই অবস্থায় ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ভুল ত্রুটি যেন সংশোধনের সুযোগ থাকে বা সংশোধনের মানসিকতা থাকে, এটি আমরা নিশ্চিত করতে চাই। সভাপতি, সাধারণ সম্পাদক হওয়ার জন্য ওখানে অনেকজন যোগ্য প্রার্থী ছিল, যারা 5 আগস্ট পরবর্তী সময় থেকে অন্তত 20-30টি কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেছে। এরকম ছেলে ছিল কয়েকজন। এখন এই কয়েকজনের মধ্যে আমাদের পক্ষে শুধু 2জনকেই তো দেওয়া সম্ভব। জেল কেটেছে এরকম অন্তত 20 জন ছেলে ছিল তিতুমির কলেজে, যারা পদ নিতে চেয়েছে, এবং তাদের সবাইকেই দেওয়া হয়েছে। একজনকে ভুলবশত জেল কাটা, একজন, তাকে আরো ভালো পদে দেওয়া উচিত ছিল, কিন্তু হয়তোবা সে যখন তার জীবন বৃত্তান্ত দিয়েছে উল্লেখ করতে পারেনি, বা ভুলে গিয়েছে, বা কোনো কারণে মিস্টেক হয়েছে, এই কারণে তাকে সদস্য করা হয়েছে। তাকেও পরবর্তী বলা হয়েছিল, আমরা সরি, তুমি কারা নির্যাতিত একজন নেতা, তোমাকে সামনে আরো ভালোভাবে মূল্যায়ন করা হবে। সুতরাং এই সংগঠনে আসলে এই মানসিকতা থেকেও আমাদেরকে বের হতে হবে যে পদ পজিশনের জন্যই রাজনীতি, পদ পজিশনের জন্যই সংগঠন, এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। অনেক সময় পদ ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে। পদ আসলে কাউকে অলঙ্কিত করে এটি আমি কখনোই মনে করি না, বরং ব্যক্তি যে পদে অধিষ্ঠিত হয় সে ওই পদকে অলঙ্কিত করবে। অনেক জায়গায় দেখা যায় কোন ইউনিটের সভাপতির চেয়ে ওই ইউনিটের একজন সদস্য, সে কিনা অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করেন এবং অনেক বেশি পরিমাণে নিজেকে আলোকিত করেন, কর্মীদের কাছে তার জনপ্রিয়তা অনেক বেশি। এমনকি ভুরি ভুরি উদাহরণ আমি আমার জীবনে, আমি আমার দীর্ঘ ছাত্র রাজনীতির পথ চলায় দেখেছি। সুতরাং আমি অনুরোধ করবো একটি বিষয়, যে ভাই, শীর্ষ পদ সবাই পাবেন এটার কোনো নিশ্চয়তা নেই। আপনারা রাজনীতি করছেন পদ পাওয়ার জন্য, এটি আমি কোনোভাবে বিশ্বাস করি না। আপনার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মুখের পানে চেয়ে তার প্রতি আস্থা রেখে তার নেতৃত্বে বাংলাদেশকে পুনর্জাগরণের পথ পরিচালিত করার জন্য রাজনীতি করেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ না হলে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়, বাড়িঘর ছাড়া হয়ে, শত সহস্র মিথ্যা মামলায় ভুয়া আসামি হয়ে, পলাতক ফেরার জীবনযাপন করে, তারপরও শিক্ষা শান্তি প্রগতির পতাকা ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগের নীতি আদর্শের সাথে বিন্দুমাত্র আপোষ না করে আপনারা দেশের জন্য, দলের জন্য, মানুষের জন্য, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ছাত্রলীগের আদর্শের জন্য, পিতা মুজিবের রেখে যাওয়া অপূর্ণ স্বপ্নকে পূরণের জন্য যেভাবে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে, সেটি কখনোই হতো না। সুতরাং প্রিয় ভাইয়েরা, ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি অবশ্যই আছে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই,